তুমি আর তোমার এই 12 বছর, শুনতে শুনতে আমার কান পচে গেছে। নিজের এই পুরনো ফালতু কথা দিয়ে আমাকে বিরক্ত করা বন্ধ করো, আর ভেতরে গিয়ে চুপচাপ ডিভোর্স পেপারে সই করো। নন্দিনী শিবায়কে অর্ডার দিল। ভেতরে গিয়ে নন্দিনী এত দ্রুত সই করল যেন সে বছরের পর বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। যশ খোঁচা দিয়ে বলল, এই ভিখারির থেকে ডিভোর্স নিয়ে তুমি খুব ভালো করেছ। রেখাও মুখ বাঁকিয়ে বলল, আমাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে থাকা লোকটা, এবার তোর কি হবে? যশ হাসলেও শিবাই কিন্তু রাগ করল না, বরং তার মুখে ছিল এক শান্ত হাসি। শিবায় সই করা মাত্রই বাজাজ পরিবার আর যশ সেখান থেকে চলে গেল। তারা আর এক মুহূর্তের জন্যও শিবায়ের মুখ দেখতে চাইছিল না। শিবাই যখন কোর্টের সিঁড়ি দিয়ে নিচে নামছে, ঠিক তখনই কোর্টের বাইরে 20টি বিলাসবহুল গাড়ি এসে থামল। সব গাড়ির দরজা একসাথে খুলল এবং দেখতে দেখতে দেহরক্ষীদের এক বিশাল বাহিনী সেখানে জমা হল। এই সময় একটি কালো গাড়ির দরজা খুলল, যেখান থেকে 70 বছর বয়সী এক বৃদ্ধ মাথায় রাজকীয় পাগড়ি বেঁধে বাইরে বেরোলেন। শিবাইকে সামনে দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন এবং দৌড়ে গিয়ে শিবাইকে জড়িয়ে ধরলেন। রাজপ্রাসাদ তোমার অপেক্ষায় আছে। একজন রাজা ছাড়া প্রাসাদ অসম্পূর্ণ। আমার এই বৃদ্ধ কাঁধ এখন আর দায়িত্বের বোঝা বইতে পারবে না। শিবাই রাজগুরুকে দেখে খুব খুশি হল এবং তার পা ছুঁয়ে প্রণাম করল। রাজগুরু শিবাইকে গাড়িতে বসালেন এবং প্রাসাদের দিকে রওনা দিলেন। কনভয় এগোতেই একটি গাড়ি যা আগে থেকেই কোর্টে মজুদ ছিল তাদের পিছু নিতে শুরু করল। শিবাই মনে একরাশ রহস্য নিয়ে তার পুরনো পৃথিবীতে ফিরে যাচ্ছিল। তার কনভয় ইন্দোর শহর ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। কলটি ছিল ইন্ডাস গ্রুপের দীনেশ সিংয়ের। ফোনে কথা যত এগোতে লাগল, শিবায়ের মুখের অভিব্যক্তিও পাল্টাতে শুরু করল। আমাকে দ্রুত ইন্ডাস টাওয়ারে নিয়ে চলো, জলদি। ফোন কেটেই শিবায় ড্রাইভারকে বলল। এ কথা শুনে রাজগুরুও চিন্তিত হয়ে পড়লেন। কি হলো? তুমি তো আমাদের সাথে গোয়ালিয়র আসছিলে। আমার সেখানে যাওয়া খুব জরুরি। আপনি যান, এই কাজ শেষ করে আমি চলে আসব। রাজগুরু কথা শুনে খুশি ছিলেন না, কিন্তু শিবাই যখন একবার বলে দিয়েছে তো দিয়েছে। এরপর কনভয় ইন্ডাস গ্রুপের বিল্ডিংয়ের সামনে থামল এবং শিবাই দৌড়ে ভেতরে চলে গেল। অন্যদিকে আগের দিন সন্ধ্যায় শহরের মাঝখানে একটি গোপন ক্লাবের বেসমেন্টে, যেখানে সব ধরনের অবৈধ কাজ হতো, সেখানে একটি জাঁকজমকপূর্ণ মিটিং রাখা হয়েছিল। সেই ঘরে বিলিয়নেয়ার, মিলিয়নেয়ার, খুনি, শার্পশুটার এবং আন্ডারওয়ার্ল্ডের নতুন যোগ দেওয়া লোকে ভর্তি ছিল। আজ থেকে ইস্ট সিটির অংশ হোক বা ওয়েস্ট স্ট্রিট কিংবা সার্রাফা মার্কেট, সবাইকে একটি নাম মনে রাখতে হবে, আর সেটি হলো মেজর শিবা। এখন যখন মেজর ফিরে আসছেন, তখন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে তাকে স্বাগত জানাতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে তিনি আমাদের জন্য কি করেছিলেন। এই ঘোষণাটি করেছিলেন একজন প্রৌঢ় ব্যক্তি, যিনি তাদের সবার প্রধান বা সুপ্রিম ছিলেন। একটি বড় ঘরের ঠিক মাঝখানে বিশাল কনফারেন্স টেবিল রাখা ছিল। ঘরের শেষ প্রান্তে একটি বার ছিল, যেখানে সাদা গোফওয়ালা একজন লোক বসেছিল। সমস্ত ভাড়াটে খুনিরা কনফারেন্স টেবিলটিকে ঘিরেছিল এবং তাদের সবার শরীরে ট্যাটু ও আঘাতের চিহ্ন ছিল। মিটিং পুরো দমে চলছিল। টেবিল চাপড়ে সবাই এই কথাকে সমর্থন করল। পেছনে দাঁড়িয়ে থাকা দুই নতুন খুনি ডাগা এবং তেজা কিছুটা বিভ্রান্ত ছিল। ইনি কে, যার সম্পর্কে এত কথা হচ্ছে? ডাগা জিজ্ঞেস করলে তেজা বলল, আমি মোটেও জানি না। তারা দুজন বুঝতে পারছিল না এই মেজর আসলে কে। ওই দেখ, ওখানে হেডশট বসে ওকে জিজ্ঞেস করছি। বারে বসে থাকা হেডশট আন্ডারওয়ার্ল্ডের পুরনো খেলোয়াড় ছিল, তাই তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করাটাই ঠিক মনে করল। হেডশট তার সাদা গোফে তা দিচ্ছিল। তার মুখে একটি বড় কাটার দাগ ছিল এবং চোখগুলো ছিল বড় বড়। শুধু উচ্চতাটাই যা কম ছিল, কিন্তু সে কথা বলতো অনেক বড় বড়। আর হবেও না কেন? রাজস্থানের জয়সালমীরের মাটিতে জন্ম হলেও মনে প্রাণে সে ছিল ইন্দোরী। ডাগা এবং তেজা তার কাছে আসতেই সে তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। হেডশট, তুমি তো আমাদের চেয়ে অনেক পুরনো। তুমি কি জানো এই মেজর আসলে কে? তেজা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। হেডশট এদিক ওদিক দেখল, হাসল এবং নিচু স্বরে বলল, মা কসম, স্বপ্নেও ভাবিনি। কিন্তু এখানকার অবস্থা সত্যিই খুব খারাপ। তোমরা মেজর শিবাকে চেনো না, আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখাচ্ছ? না না, তোমরা নাবালক। আমি সত্যিই বলছি,
এই মিটিং যদি না চলতো তবে আমি তোমাদের দুজনকে মাটির তলায় পুঁতে দিতাম। এখন বলো তো, তোমরা কি জানো 5 বছর আগে কি হয়েছিল? হেডশটের কথা শুনে ডাগা আর তেজা অবাক হয়ে গেল। এটাই তো আমরা জানতে চাই। হেডশট তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে আছে 5 বছর আগে আন্ডারওয়ার্ল্ডে এক পাগলাটে ভূতের প্রবেশ ঘটেছিল। সে ছিল দিল্লির খুব খাতারনাক লোক। সে যাকে খুশি মেরে ফেলত, টুকরো করে কাটত, এমনকি পুড়িয়েও দিত। আমার মনে আছে তার একটাই স্বপ্ন ছিল, পুরো ভারতের আন্ডারওয়ার্ল্ডে রাজ করা। কিন্তু বলে না, প্রতিটি গল্পে ভিলেনকে মারার জন্য হিরোর আসা তো জরুরি। আর আমাদের গল্পের হিরো হল মেজর শিবা। এ কথা শুনে ডাগা এবং তেজা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।